দশম শ্রেণীর মাধ্যমিক বন্ধুরা, আজ কিন্তু তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওটা হলো তোমাদেরই প্রিয় সাবজেক্ট লাইফ সায়েন্স। এই লাইফ সায়েন্স বইয়েরই অর্থাৎ লাইফ সায়েন্স সাবজেক্টেরই কিন্তু 5টা ভিডিও কিন্তু অলরেডি তোমাদের এই প্রথম চ্যাপ্টার থেকে শেয়ার করা হয়ে গেছে। আজকে কিন্তু শেয়ার করব 6 নম্বর পার্ট। এই 6 নম্বর পার্টে পূর্ব কথা থেকে 10 পাতা থেকে 13 পাতা পর্যন্ত, 10 পাতা থেকে 13 পাতা পর্যন্ত, 11 পাতা থেকে 13 পাতা পর্যন্ত কিন্তু আমরা পড়ব। আর এই 11 থেকে 13 পাতার মধ্যে যে কোশ্চেনগুলো থাকবে সব কোশ্চেনগুলো কিন্তু আমি আলোচনা করব। আর আলোচনার মধ্যে থেকে 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন কিন্তু তোমাদের সাথে উত্তর সমেত শেয়ার করব। আর উত্তর সমেত শেয়ার করলে কি হয়ে যাবে না, উত্তর সমেত শেয়ার করলে তোমাদের সামনেই কিন্তু কি হয়ে যাবে, ফার্স্ট সামেটিভ তথা টেস্ট এক্সাম তথা 2027 সালের মাধ্যমিক পরীক্ষার প্রিপারেশন শুরু হয়ে যাবে। তাহলে চলো শুরু করি। দেখো, আজকে শুরু করব হচ্ছে কোন বই থেকে, এই বই থেকে, অর্থাৎ জীবনবিজ্ঞান ও পরিবেশ পরিচয়, এই যে চৌধুরী ভট্টাচার্য সাঁতরা, এই বই থেকে। এই বইতে ডিটেলস কিছু পাওয়া যায়, এই কারণের জন্য কিন্তু এই বই থেকে কিন্তু আজকে শেয়ার করব। তো দেখো, শেয়ার করার শুরুতেই আমি বলবো যে আজকে এই 11 পাতা থেকে দেখো, এখানে আমরা সংশ্লেষিত হরমোন বা কৃত্রিম হরমোন, এই কৃত্রিম হরমোন সম্পর্কে পড়ব। দেখো, কৃত্রিম হরমোনটা কী, প্রথমেই একটা কোশ্চেন এটা দাগিয়ে নেবে। যে হরমোন ল্যাবরেটরিতে সংশ্লেষ করা হয় অথচ প্রাকৃতিক হরমোনের মতোই কার্যকারী, তাদের এই সংশ্লেষিত বা এই সিনথেটিক হরমোন বা কৃত্রিম হরমোন বলে। দেখো, এই কৃত্রিম হরমোনের উদাহরণটা কী, অর্থাৎ দেখো এই কৃত্রিম অক্সিন আর কৃত্রিম জিব্বেরেলিন কিন্তু এটা উদাহরণ। এই কৃত্রিম হরমোনের অপর একটা নাম আছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, অর্থাৎ প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরস, এটা কিন্তু তার নাম। এবার এই কৃত্রিম হরমোনের ভূমিকা দেখো, কৃত্রিম হরমোন বা এই সিনথেটিক, এখানে কিন্তু দাগিয়ে নেবে এই জায়গাটায়, কিন্তু এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। বা হরমোনের কয়েকটি ব্যবহারিক প্রয়োগ এখানে উল্লেখ করা হলো। এবার সেই ব্যবহারিক প্রয়োগগুলো কী কী আমরা একটু জেনে নেব। সেই ব্যবহারিক প্রয়োগগুলো কী কী? প্রয়োগগুলো হলো দেখো, শাখা কলম থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি। আমরা গাছের কলম মানে সেই কলম পেন, এই কলম নয়, অর্থাৎ একটা গাছের শাখা কেটে তাকে অন্য গাছের সঙ্গে বেঁধে কী করা হয়, একটা নতুন উদ্ভিদ সৃষ্টি করা হয়। তখন এটা দেখা যায় কোথায়, গোলাপ, আম, পেয়ারা, লেবু প্রভৃতি শাখার উদ্ভিদ শাখা কেটে অর্থাৎ কলম কৃত্রিম অক্সিজেন প্রয়োগ করে, অর্থাৎ আইবিএ আর এনএএ প্রয়োগ করে তাড়াতাড়ি মূল উৎপাদন করানো হয় এবং শাখা কলমের মূল জন্মানোর পর শাখাটিকে টবের মাটিতে রোপণ করলে নতুন উদ্ভিদ সৃষ্টি হয়। এটা কিন্তু আমরা দেখেই আসি, আমরা বাড়িতেও এটা করতে পারি। তারপরে দেখো, আরেকটা হচ্ছে যে অপরিণত ফলের মোচন রোধ। তাহলে পরিণত ফল তাকে মোচন রোধ করতে হবে। তাহলে কি করে স্প্রে করলে কি হয় না, গাছের মুকুল, কচি ফল ইত্যাদি ঝরে পড়াতে রোধ করা যায়। এই জন্য আম বাগানে আমরা দেখি যে এই ওষুধগুলো স্প্রে করে আম প্রচুর পরিমাণে ধরা হয়। তো আমের গাছের মুকুল আসার পর কৃত্রিম অক্সিজেন স্প্রে করলে অপরিণত ফলের মোচন রোধ করা যায়, এটা কিন্তু আমরা দেখি। এবার হচ্ছে আরেকটা হচ্ছে আগাছা নাশক, অর্থাৎ ঘাস মারা যেটাকে ওষুধ বলি আমরা। এই আগাছা নাশক হিসাবে কৃত্রিম অক্সিজেনের ভূমিকা কিন্তু ধান, গম, যব প্রভৃতি শস্য ক্ষেত্রে কৃত্রিম অক্সিজেন অর্থাৎ 2,4-D ব্যবহার করে আগাছা নির্মূল করা যায়। এতে ফসলের ওপর কোনো স্থায়ী প্রভাব পড়ে না। এর জন্য কিন্তু দেখো কি সুন্দর না, আগাছাগুলো মরে যাবে, ফসলটা ফলে থাকবে। এবার দেখো, বীজবিহীন ফল সৃষ্টি, অর্থাৎ বীজ থাকবে না এরকম একটা কিন্তু ফল, এটা কিন্তু একটা বড় প্রশ্ন আসতে পারে নাকি। এই যে কৃত্রিম হরমোন, এই কৃত্রিম হরমোনের ভূমিকাটা কি, এটা কিন্তু একটা বড় কোশ্চেন। এটা কিন্তু আমি পরে তোমাদের সাথে উত্তর সাথে শেয়ার করব। তাহলে আজকে কিন্তু শেয়ার করা যে করবো ছোটো ছোটো প্রশ্নগুলো। তা দেখো, এই বীজবিহীন ফল সৃষ্টি অর্থাৎ কৃত্রিম অক্সিজেন অর্থাৎ এনএএ বা আইবিএ অর্থাৎ ইন্ডোল বিউটারিক অ্যাসিড আর এনএএ অর্থাৎ ন্যাপথক্সি অ্যাসিটিক অ্যাসিড, এই দুটো প্রয়োগ করে পরাগযোগে বা নিষেক ছাড়াই উদ্ভিদের বীজবিহীন ফল সৃষ্টি করা যায়। এটা দেখা যায় আমরা কি বাজার থেকে আমরা পেঁপে, কলা, টমেটো, পেয়ারা ইত্যাদি কিনে আনি, তো কাটলে পরে দেখা যায় তার মধ্যে বীজই নেই, পুরোটাই শ্বাস অর্থাৎ ডায়েট। তো বীজবিহীন ফল সৃষ্টি করাকে এই পার্থেনোকার্পি বলে। এটাও কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু দাগিয়ে নেবে। এবার আসবো আমরা প্রাণীদেহে সাড়া প্রদান এবং রাসায়নিক সমন্বয় হরমোন। তো এই প্রাণীদের যেমন মানুষ বিভিন্ন কাজের নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা এবং হরমোনের ভূমিকা একটুখানি দেখব। যে হরমোন প্রাণী দেহের
প্রাণীদের রাসায়নিক সমন্বয় সাধন করে। হরমোন নির্দিষ্ট স্থান থেকে উৎপন্ন হয়ে হয়ে দূরে বাহিত হয়ে প্রাণীদের বিভিন্ন কাজ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটাও কিন্তু যেমন দেখো, উত্তেজনায় ত্বকের লোম খাড়া হয় এবং রক্তে গ্লুকোজের সঠিক মাত্রা বজায় রাখে। আর কি বিএমআর নিয়ন্ত্রণ করে। আর জনন গ্রন্থির বৃদ্ধি এবং ক্ষরণ নিয়ন্ত্রণ ইত্যাদির কাজগুলো নিয়ন্ত্রণের জন্যই হরমোনের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই এছাড়াও হরমোন হরমোন কোষে কোষে রাসায়নিক সংযোগ সাধন করে। এই কারণে হরমোনকে রাসায়নিক সমন্বয়ক বা রাসায়নিক দূত হিসাবে বলা হয়। এটাও কিন্তু দাগিয়ে নেবে, এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমরা দাগিয়ে নাও। এবার আমরা আসবো প্রাণী হরমোনের কিছু বৈশিষ্ট্য। দেখো, উৎসটা কি, অর্থাৎ রাসায়নিক প্রকৃতি হরমোন প্রোটিন ধর্মী বা অ্যামাইনো ধর্মী বা স্টেরয়েড ধর্মী বা লিপিড ধর্মী সবই রকমই হতে পারে। দেখো, এই স্টেরয়েড প্রোজেস্টেরন লিপিড ধর্মী ইত্যাদি। এবার পরিবহনের পদ্ধতিতে দেখো, হরমোন উৎসস্থল থেকে রক্তের মাধ্যমে দেহের বিভিন্ন স্থানে বাহিত হয়, এটাকে পরিবহন পদ্ধতি বলা হয়। রক্ত থেকে ব্যাপন প্রক্রিয়ায় কোষে প্রবেশ করে, অর্থাৎ কাজ। এবার আসবো আমরা কাজ বা পরিণতি ব্যাখ্যা। হরমোন উৎসস্থল থেকে দূরে বাহিত হয়ে কোষের বিপাকীয় ক্রিয়া নিয়ন্ত্রণ করে। হরমোনের কাজ শেষ হলে ধ্বংসপ্রাপ্ত হয় এবং ক্রিয়াস্থান থেকে বেরিয়ে যায়। এই হরমোনের রাসায়নিক মাত্রা বাহক রূপে কাজ করে। এটি লক্ষ্য কোষের নির্দিষ্ট গ্রাহকের সঙ্গে যুক্ত হয়ে কোষটির বিপাকীয় প্রক্রিয়ায় প্রয়োজনীয়তা পরিবর্তন আনে। এটা কিন্তু ইম্পর্টেন্ট। এবার 5 নম্বর হচ্ছে যে এর প্রধান বৈশিষ্ট্যগুলি কিন্তু আসবে, কিন্তু পরীক্ষার মধ্যে আসবে, অর্থাৎ প্রাণী হরমোনের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো, এটা কিন্তু তোমরা নোট করে নেবে। বাহক এবং নিয়ন্ত্রক হিসাবে হরমোনের ভূমিকা। দেখো, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কোনো হরমোন উৎপাদন ও ক্ষরণের হার কি করে না নির্ভর করে রক্তে সেই হরমোনটি কী পরিমাণ উপস্থিত থাকে তার উপর। একে এই ফিডব্যাক নিয়ন্ত্রণ বলা হয়। রক্তে হরমোনটি কম পরিমাণ উপস্থিত থাকলে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোনটির ক্ষরণের হার বৃদ্ধি পায়। তা আমি বইটা লাইন বাই লাইন পড়ার উদ্দেশ্য হচ্ছে এখান থেকে যত ছোটো প্রশ্ন আসবে সেগুলো কিন্তু আমরা নোট করব। দেখে এই ধনাত্মক ফিডব্যাক নিয়ন্ত্রণ বলা হয়, এটাও কিন্তু দাগিয়ে নাও, ধনাত্মক ফিডব্যাক। এবার আসবো আমরা আবার রক্তে এই হরমোনটি বেশ পরিমাণে উপস্থিত থাকলে এই ঋণাত্মক ফিডব্যাক নিয়ন্ত্রণ করে। এবার আসবো আমরা পজিটিভ ফিডব্যাক নিয়ন্ত্রণ। হরমোনের লক্ষ্য অঙ্গের ক্রিয়ার হার বৃদ্ধি উদ্দেশ্যে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন ক্ষরণের হার বৃদ্ধি পেলে তাকে বলা হয় পজিটিভ ফিডব্যাক নিয়ন্ত্রণ। এবার আমরা আসবো নেগেটিভ, এটাও কিন্তু দাগিয়ে নেবে। এবার আসবো নেগেটিভ ফিডব্যাক নিয়ন্ত্রণ, অর্থাৎ হরমোনের লক্ষ্য অঙ্গের ক্রিয়ার হার স্বাভাবিকের তুলনায় অত্যধিক হারে বৃদ্ধি পেলে ক্রিয়ার হার হ্রাস করার জন্য অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন ক্ষরণের হার হ্রাস পায়। একেই বলা হয় নেগেটিভ ফিডব্যাক নিয়ন্ত্রণ। তো আমরা এখান থেকেই আসবো আমরা সরাসরি যে এই থাইরক্সিন হরমোনটির ক্ষরণের ফিডব্যাক নিয়ন্ত্রণ, অর্থাৎ TRH, অর্থাৎ থাইরোট্রপিন রিলিজিং হরমোন অগ্র পিটুইটারি গ্রন্থি থেকে TSH থাইরয়েড স্টিমুলেটিং হরমোন নিঃসরণকে নিয়ন্ত্রণ করে। আর TSH আবার থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোনটিকে নিঃসরণের হারকে প্রভাবিত করে। এবার আসবো আমরা পজিটিভ নিয়ন্ত্রণ। রক্তে এই থাইরক্সিন, এখানে যে কটা TRSH TSH এই যেগুলো বললাম এগুলো কিন্তু আমরা অ্যাব্রিভিয়েশন হিসাবে আসবে, এর ফুল নাম কিন্তু ছোট প্রশ্ন হিসাবে আসতেই পারে, এটা কিন্তু সব কটায় নোট করবে। এবার আসবো আমরা এই পজিটিভ নিয়ন্ত্রণ। রক্তে থাইরক্সিন হরমোনের মাত্রা হ্রাস পেলে এই হাইপোথ্যালামাস উদ্দীপিত হয় এবং TRH ক্ষরণ বৃদ্ধি পায়। এর ফলে অগ্র পিটুইটারি উদ্দীপিত হয়ে এবং অধিক মাত্রা TSH নিঃসরণ ঘটে। এই হরমোনটি থাইরয়েড গ্রন্থিটিকে উদ্দীপিত করে এবং থাইরক্সিন হরমোনের ক্ষরণ বৃদ্ধি করে। এবার আসবো আমরা নেগেটিভ নিয়ন্ত্রণ, অর্থাৎ রক্তে থাইরক্সিন হরমোনটির মাত্রা বৃদ্ধি পেলে এই হাইপোথ্যালামাস অবদমিত হয় বলে TRH ক্ষরণের হার হ্রাস পায়। এর ফলে অগ্র পিটুইটারি থেকে TSH নিঃসরণের হার কমে যায়। আর এই থাইরয়েড
গ্রন্থিটি উদ্দীপিত হয় না বলে থাইরক্সিন হরমোনের ক্ষরণ হ্রাস পায়। এবার আসবো আমরা যে উদ্ভিদ হরমোন ও প্রাণী হরমোনের দুটো পার্থক্য, এটাও কিন্তু লিখে রাখবে যে স্থান পরিবর্তন, ক্ষরণ স্থান, পরিবহন বাহিত আর গুরুত্বপূর্ণ ব্যবহার। এর নিচে দেখা একটা ছোট্ট মতন রয়েছে, অর্থাৎ 13 পেজে TRS অর্থাৎ থাইরোট্রপিন রিলিজিং হরমোন, এটি কি না অগ্র পিটুটারি TSH ক্ষরণে উদ্দীপিত করে। এই পর্যন্তই কিন্তু আমরা পড়ব। আর এখান থেকে যে যে প্রশ্নগুলো হবে সেই প্রশ্নগুলো কিন্তু তোমাদের সামনে উত্তর সময় শেয়ার করবো। তাহলে কী হবে, তোমাদের কিন্তু উত্তরটা হয়ে যাবে। আর তোমাদের ফার্স্ট সামেটিভ তথা কি হবে না টেস্ট এক্সাম তথা 2027 সালের মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু প্রিপারেশন শুরু হয়ে যাবে। এরপরে কিন্তু আমরা লাইন বাই লাইন পড়বো না, এখান থেকে কিন্তু যেই যে মেন টপিকগুলো আছে সেগুলো আলোচনা করবো এবং এখান থেকে বড় যে কোশ্চেনগুলো সেগুলো কিন্তু তোমাদের সাথে উত্তর সমেত শেয়ার করবো। তাহলে কী হবে, তাহলে কিন্তু বিগত বছরগুলোর মতোই কিন্তু এখান থেকে যে যে প্রশ্ন শেয়ার করা হয় সেইগুলো কিন্তু তোমাদের 2027 সালের মাধ্যমিক পরীক্ষায় আসবে। যেইগুলো নাকি 2026 সালের মাধ্যমিক পরীক্ষায় যে দাদা দিদিরা পরীক্ষা দিয়েছিল তারাও কিন্তু এইরকমভাবে পড়েই কিন্তু কমেন্ট পেয়েছিল। তাই আমি বলবো যে এই চ্যানেলে থাকলে কিন্তু তোমাদের 27 সালের মাধ্যমিক পরীক্ষায় কোনোরূপ অসুবিধা হবে না। তাহলে চলো শুরু করি। দেখো, আমরা বোর্ডটাকে ক্লিন করে নিই। বোর্ডটাকে ক্লিন করে নিলে পরে আমাদের লেখার জায়গাটা একটু পেয়ে যাব। তাই বোর্ডটাকে ক্লিন করবো। এখানে লেখা আছে ক্লাস 9, এখানে লেখা আছে ক্লাস 9 সাবজেক্ট লাইফ সায়েন্স, চ্যাপ্টার জীবজগতের নিয়ন্ত্রণ, জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয়, এবং পার্ট 6, পেজ কত, পেজ 11 থেকে 13। এটা কিন্তু তোমরা নোট করে নেবে যে এই পর্যন্ত করা হয়েছে। এবার আমরা উত্তর সমেত কিন্তু এগুলো শেয়ার করব। শেয়ার করার সাথে সাথে কিন্তু তোমাদের কী হয়ে যাবে না মাধ্যমিক পরীক্ষার জন্য প্রিপারেশন শুরু হয়ে যাবে। তাই আমার যারা সাবস্ক্রাইবার আছে তারা কিন্তু অবশ্যই কী করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর নতুন যারা সাবস্ক্রাইবার ভিডিওটি দেখছে তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে কী হবে, তোমাদের আগে থেকেই কিন্তু সেই নোটিফিকেশান চলে যাবে এবং তোমরা কিন্তু ভিডিওগুলো দেখতে পারবে এবং প্রিপারেশান নিতে পারবে। দেখো, 1 নম্বর বলছে দুটি কৃত্রিম হরমোনের নাম লেখো। দুটি কৃত্রিম মনের নাম লেখো। উত্তরটা হবে, দেখো, একটা হচ্ছে কৃত্রিম অক্সিন, ও কৃত্রিম জিবেরেলিন। লিঙ্ক 2 নম্বর কোশ্চেন দেখো, 2 নম্বর কোশ্চেন যে দেখো, কৃত্রিম হরমোনের অপর নাম কি? কৃত্রিম মনের অপর নাম কি? নাম কি? দেখো, প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরস, 3 নম্বরটা শেয়ার করবো। 3 নম্বর দেখো, NAA এর পুরো নাম কি? NAA এর পুরো নাম কি? দেখো, পুরো নাম অ্যান্সারটা হবে ন্যাপথক্সি। অ্যাসিটিক অ্যাসিড। দেখো, 4 নম্বর কোশ্চেন শেয়ার করবো। 4 নম্বর কোশ্চেন, IBA এর পুরো নাম কি? দেখো, ইন্ডোল বিউটারিক অ্যাসিড। উত্তরটা হবে ইন্ডোল ট্যারিক অ্যাসিড। 5 নম্বর শেয়ার করব। 5 নম্বর দেখো, পার্থেনোকার্পি কাকে বলে? পার্থেনোকার্পি কাকে বলে? দেখো, বীজবিহীন। উত্তর হবে বীজবিহীন ফল উৎপাদন হওয়াকে
উৎপাদন হওয়াকে বলে পার্থেনোকার্পি। কার্পি। এবার আমি 6 নম্বর প্রশ্ন শেয়ার করব। 6 নম্বর প্রশ্ন দেখো, 6 নম্বর প্রশ্নটা ওপরেই শেয়ার করতে হবে, কারণ হচ্ছে বোর্ডটাকে ক্লিন করে না নিলে 6 নম্বর কোশ্চেনটা একটু বড়, আমি বলেছি 1 নম্বর 2 নম্বর কোশ্চেন শেয়ার করবো, তাহলে কিন্তু কি হয়ে যাবে না, 1 নম্বর 2 নম্বর কোশ্চেন শেয়ার করলে তোমাদের কিন্তু সামেটিক পরীক্ষাগুলোর প্রশ্নগুলো হয়ে যাবে এবং এই 2 নম্বর থেকেই কিন্তু টিকা টাইপ হয়ে যাবে। আর এই কোশ্চেনগুলো করলে একাধারে হয়ে যাবে টিক দ্য কারেক্ট আনসার, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আর ফিল আপ, আর সরাসরি যদি কোশ্চেন দেয় সেগুলো কিন্তু তোমাদের হয়ে যাবে। আর 2027 সালে প্রিপারেশনও কিন্তু শুরু হয়ে যাবে। তাই এবার 6 নম্বর কোশ্চেন শেয়ার করব। 6 নম্বর কোশ্চেনে দেখো, অন্তঃক্ষরা গ্রন্থি কাকে বলে, উদাহরণ দাও। 6 নম্বর, অন্তঃক্ষরা গ্রন্থি বলে উদাহরণ দাও, উদাহরণ দাও। দেখো উত্তরটা একটু বড় হবে, লিখব যে যেসব গ্রন্থির ক্ষরণ, যেসব গ্রন্থির ক্ষরণ গ্রন্থির বাইরে, এসব গ্রন্থির ক্ষরণ গ্রন্থির, হ্যাঁ, গ্রন্থির বাইরে নিঃসৃত হয় না গ্রন্থি থেকে সরাসরি রক্তে মিশে যায় তাকে অন্তঃক্ষরা গ্রন্থি বলে, যেমন থাইরয়েড গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি ও থাইরয়েড গ্রন্থি। এবার আমি 7 নম্বর কোশ্চেন শেয়ার করব। 7 নম্বর কোশ্চেন দেখো, চলে যাব, দুটি এন্ডোক্রিন গ্রন্থির নাম লেখো। এন্ডোক্রিন গ্রন্থির নাম লেখো। দেখো উত্তরটা হবে যে অ্যাড্রেনাল গ্রন্থি ও থাইরয়েড গ্রন্থি। এবার আসবে 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন দেখো, TRH এর পুরো নাম কি? দেখো থাইরোট্রফিন রিলিজিং হরমোন। এবার আসবো আমরা 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন দেখো, TRH এর
কাজ কি? এটা লিখব TRH এর কাজ, অর্থাৎ অগ্র পিটুইটারি কে TSH ক্ষরণে উদ্দীপিত করে পিত করা। এবার আমরা কিন্তু 10 নম্বর কোশ্চেনটা শেয়ার করব। 10 নম্বর কোশ্চেনটা একটু 2 নম্বর কোশ্চেন একটু বড় হবে, সেজন্য এখানে নিচে শেয়ার করা যাবে না। এটা কিন্তু শেয়ার করব কোথায় না, এটা শেয়ার করব উপরের দিকে। আর শেয়ার করার সাথে সাথেই আমি বোর্ড ক্লিক করার সাথে সাথে আমি আমার বন্ধুদের বলবো তোমরা কিন্তু প্রয়োজনে একটা করে লাইক দিয়ে দেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর কি হবে, নতুন যারা ভিডিওগুলো দেখছো তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে কি হবে, তোমাদের কাছে ভিডিওগুলো প্রথমেই চলে যাবে। এবার আমি 10 নম্বর কোশ্চেন শেয়ার করার সাথে সাথে কিন্তু আজকে এটা শেষ হয়ে যাবে এবং এখান থেকে 2 নম্বর কোশ্চেনগুলো আর 1 নম্বর কোশ্চেনগুলো শেয়ার করা হয়ে যাবে, যেগুলো নাকি তোমাদের টেস্ট এক্সাম, ফার্স্ট সামেটিভ অ্যান্ড ফাইনাল এক্সাম মানে 2027 সালের মাধ্যমিক পরীক্ষার কাজে লাগবে। এবার আমরা লিখব যে 1 নম্বর, এটা টিকা টাইপ আসতে পারে, যে টিকা লেখো, বা 2 নম্বর কোশ্চেন নেগেটিভ ফিডব্যাক নিয়ন্ত্রণ কি? নেগেটিভ ফিডব্যাক নিয়ন্ত্রণ কি? দেখো উত্তরটা শেয়ার করে দেবো, যে হরমোনের লক্ষ্য অঙ্গের ক্রিয়ার হার স্বাভাবিকের তুলনায় স্বাভাবিকের তুলনায় অত্যধিক হারে বৃদ্ধি পেলে ক্রিয়ার হার হ্রাস করার জন্য অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন ক্ষরণের হার হ্রাস পায়। একেই বলা হয় নেগেটিভ ফিডব্যাক। আজ কিন্তু এইটুকুই শেয়ার করলাম, আর পরে কিন্তু তোমাদের সামনে হাজির হব 7 নম্বর পার্ট নিয়ে। আর 7 নম্বর পার্ট নিয়ে আসার সাথে সাথে কিন্তু কি হয়ে যাবে না, তোমাদের ফার্স্ট সামেটিভ পরীক্ষা তো প্রায় হয়েই যাবে বা থাকবে কারো, তো এই ফার্স্ট সামেটিভ তথা টেস্ট এক্সাম তথা 2027 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য প্রিপারেশান কিন্তু হয়ে যাবে, আর মাধ্যমিকের ঝুলিতে কিন্তু নম্বরটা জড় হতে থাকবে। তাহলে চলো আমরা আজকের মতো বিদায় নিই, আবার কিন্তু নতুন করে ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। গুড বাই ফ্রেন্ডস।